হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি অডিও বুক লেজেন্ডসে। আপনারা জানেন, আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি এমন সব অডিও বুক যার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তবে আজকের পর্বটা একটু অন্যরকম। একদম ঠিক বলেছেন। আজকের বিষয়বস্তু আমাদের অস্তিত্বের মূলে আঘাত করবে। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন, আমরা মানুষরা তো সবসময় সুখ আর আরাম খুঁজি, তাই না? কিন্তু তবুও কেন আমরা মাঝে মাঝে জেনে বুঝে নিজেদের কষ্ট দিই? কেন আমরা একই ভুল বারবার করি, এটা জেনেও যে এর পরিণাম ভয়ঙ্কর হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন একজন মানুষ একটি বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরেও আবার ঠিক একই রকম খারাপ মানুষের প্রেমে পড়ে? বা সাফল্যের একদম দোরগোড়ায় পৌঁছে কেন আমরা সবকিছু নষ্ট করে ফেলি? এই প্রশ্নগুলোই কিন্তু সিগমন্ড ফ্রয়েডের মতো মহান মনোবিজ্ঞানীকেও ভাবিয়ে তুলেছিল। ফ্রয়েড, যাকে মনোবিজ্ঞানের পিতা বলা হয়? জি, তিনি মানুষের মনের এমন গভীরে ডুব দিয়েছিলেন যেখানে লুকিয়ে আছে আমাদের অবাক করা সব রহস্য। আজ আমরা তার সবচেয়ে গভীর এবং বিতর্কিত বইগুলোর একটি বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল বা সুখের নীতির ওপারে এর যাত্রায় বের হব। বন্ধুরা, এই অডিও বুকটি বেশ গভীর এবং দীর্ঘ হতে চলেছে, তাই আমার অনুরোধ, ভিডিওটি এক্ষুনি সেভ বা শেয়ার করে রাখুন, যাতে সময় নিয়ে মাঝে মাঝে বিরতি দিয়ে আপনারা এটি শুনতে পারেন। কারণ এটা কোনো সাধারণ গল্প নয়, এ হলো আপনার নিজের মনের ভেতরের এক রোমাঞ্চকর সফর। তাহলে চলুন সিট বেল্ট বেঁধে নিন। আমরা মানুষের অবচেতন মনের সবচেয়ে গভীর ইচ্ছা এবং অজানা ভয়ের জগতে ডুব দিতে চলেছি। চলুন শুরু করা যাক একদম গোড়ার কথা দিয়ে। অধ্যায় ১, সুখের নীতি। আচ্ছা, আমরা আসলে জীবনে কি চাই? খুব সহজ। আপনি যদি গভীরভাবে ভাবেন, আমাদের প্রতিটি কাজের পেছনে একটাই উদ্দেশ্য থাকে, সুখ পাওয়া এবং কষ্ট বা ব্যথা থেকে দূরে থাকা। সকালে উঠে ধোয়া ওঠা এক কাপ চা বা কফির যে আরাম, সেটা এক ধরনের সুখ। পছন্দের গান শোনা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা একটা ভালো সিনেমা দেখা সবই আমাদের আনন্দ দেয়। ঠিক। আর উল্টো দিকে আমরা কষ্টদায়ক সবকিছু এড়িয়ে চলি, যেমন ধরুন রোগবালাই থেকে বাঁচতে চাই, কঠিন কাজগুলো ফেলে রাখি, বা এমন কারো সাথে কথা বলতে চাই না যার সাথে ঝগড়া হতে পারে। একদম তাই। মনোবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় প্লেজার প্রিন্সিপল বা সুখের নীতি। ফ্রয়েড তার শুরুর দিকে বলেছিলেন, মানুষের মন একটি মৌলিক নিয়মে চলে, সেটা হলো টেনশন বা মানসিক চাপ কমানো। টেনশন কমানো? একটু বুঝিয়ে বলবেন? ধরুন আপনার খুব খিদে পেয়েছে, আপনার ভেতরে একটা অস্বস্তি বা টেনশন তৈরি হবে। আপনার পুরো ফোকাস তখন খাবারের দিকে। যেই আপনি খাবার পেলেন এবং খেলেন, আপনার খিদে মিটল, আর সেই টেনশনটাও গায়েব হয়ে গেল। আপনি পেলেন এক গভীর তৃপ্তি বা আরাম। এটাই সুখের নীতি। আচ্ছা, তার মানে এটা শুধু শারীরিক খিদে নয়, মানসিক ক্ষেত্রেও খাটে? অবশ্যই। যখন আমরা একাকিত্ব বোধ করি, তখন আমরা কারো সাথে কথা বলতে চাই যাতে একাকিত্বের টেনশন কমে। কোনো কাজ নিয়ে চিন্তা হলে সেটা শেষ করতে চাই যাতে চিন্তার বোঝা নামে। ফ্রয়েড আমাদের মনের একটি অংশকে নাম দিয়েছিলেন ইড। ইড? এটা কি? ইড হল আমাদের মনের সেই আদিম অংশ, যা একটি ছোট বাচ্চার মতো। তার যা চাই এখনই চাই, সে অপেক্ষা করতে পারে না, ভালো মন্দ বোঝে না। তার একটাই জেদ, আমাকে এখনই সুখ দাও আর সব ব্যথা দূর করো। একটা ছোট বাচ্চাকে দেখবেন, খিদে পেলেই সে কাঁদে, খেলনা না পেলে জেদ করে। সে ভবিষ্যতে তোয়াক্কা করে না, শুধু বর্তমানের কষ্ট দূর করতে চায়। কিন্তু আমরা তো বড় হয়ে গেছি, আমরা তো সবসময় বাচ্চার মতো আচরণ করতে পারি না। চমৎকার পয়েন্ট। এখানেই আসে আমাদের মনের দ্বিতীয় অংশ, ইগো। ইগো কাজ করে বাস্তবতার নীতি বা রিয়ালিটি প্রিন্সিপলের ওপর। ইগো বোঝে যে সুখ পাওয়ার জন্য মাঝে মাঝে অপেক্ষা করতে হয়, এমনকি কিছু কষ্ট সহ্য করতে হয়। যেমন ধরুন আজ আপনার অফিস যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘরে বসে ওয়েব সিরিজ দেখি। এটা আপনার ইডের চাওয়া, তাৎক্ষণিক সুখ। কিন্তু আপনার ইগো আপনাকে মনে করিয়ে দেয়, অফিস না গেলে বস রেগে যাবে, বেতন কাটবে, এমনকি চাকরিও যেতে পারে, তখন ভবিষ্যতে বড় কষ্ট হবে। তাই আপনি তাৎক্ষণিক সুখ বিসর্জন দিয়ে অফিস যান, যাতে ভবিষ্যতে একটি নিরাপদ জীবনের সুখ পান। তার মানে ইগো সুখের নীতিকে বাতিল না করে, বরং বাস্তব দুনিয়ার সাথে মানিয়ে নেয়। যেমন একজন ছাত্র পরীক্ষার আগে ঘুম বাদ দিয়ে পড়াশোনা করে, কষ্ট সহ্য করে, যাতে পরে ভালো রেজাল্টে সুখ পায়। একদম ঠিক। আমাদের অর্থনীতি, বিজ্ঞাপন, বিনোদন জগৎ সবই এই নীতির ওপর দাঁড়িয়ে। কোম্পানিরা পণ্য বেচে এই বলে যে এটি আপনার জীবনকে সুখের করবে। সোশ্যাল মিডিয়ায় আমরা ভালো ছবি দিই লাইক পাওয়ার সুখে। মনে হয় যেন আমরা মানুষের আচরণের মূল সূত্রটা ধরে ফেলেছি। ফ্রয়েডও শুরুতে তাই ভেবেছিলেন।
কিন্তু গল্পটা নিশ্চয়ই এত সহজ নয়। মনোবিজ্ঞান কি এতই সোজা? না বন্ধু, ফ্রয়েড যখন প্রথম বিশ্বযুদ্ধ ফেরত সৈনিকদের নিয়ে গবেষণা শুরু করলেন তখন তিনি এমন কিছু দেখলেন যা এই সুখের নীতির সাথে একদমই মিলছিল না। তিনি দেখলেন মানুষ এমন কিছু আচরণ করে যা তাকে সুখ তো দেয়ই না, বরং বারবার অসহ্য যন্ত্রণা দেয়। জেনে বুঝে যন্ত্রণা? কিন্তু কেন? সুখের নীতি যদি সব না হয় তবে আমাদের কষ্টের দিকে কে ঠেলে দেয়? সেটাই তো আসল রহস্য। চলুন পরের অধ্যায়ে সেই অন্ধকার দিকটা উন্মোচন করি। অধ্যায় 2, যখন ব্যথা ফিরে ফিরে আসে। আচ্ছা, আপনি বলছিলেন যুদ্ধ ফেরত সৈনিকদের কথা, তাদের সাথে কি হচ্ছিল? প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রয়েড দেখলেন যে সৈনিকরা যুদ্ধক্ষেত্র থেকে ভয়ঙ্কর মানসিক আঘাত বা ট্রমা নিয়ে ফিরেছে তারা রাতে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছে। ফ্রয়েডের আগের ধারণা অনুযায়ী স্বপ্ন তো মানুষের ইচ্ছা পূরণ করার কথা, কিন্তু এদের ক্ষেত্রে তা হচ্ছিল না। তারা কি দেখত স্বপ্নে? তারা বারবার সেই যুদ্ধের ময়দান দেখত যেখানে তাদের বন্ধুরা মারা যাচ্ছে, যেখানে তাদের নিজেদের প্রাণ সংশয়ে। তারা চিৎকার করে ঘুম থেকে জেগে উঠত, শরীর ঘামে ভেজা, বুক ধরভর করছে। সুখের নীতি অনুযায়ী মনের তো উচিত ছিল তাদের কোনো সুখের স্বপ্ন দেখানো যাতে তারা আরাম পায়, কিন্তু মন কেন তাদের সেই পুরনো ক্ষত বারবার খুঁচিয়ে দিচ্ছিল? সত্যিই তো, এটা তো সুখের নীতির সম্পূর্ণ উল্টো। শুধু সৈনিক নয়, ফ্রয়েড দেখলেন শৈশবে যারা কোনো বড় আঘাত বা অবহেলার শিকার হয়েছে তারাও বড় হয়ে অজান্তেই নিজেদের জীবনে সেই একই রকম খারাপ পরিস্থিতি তৈরি করে। অবাক হয়ে? যেমন? ধরুন ছোটবেলায় কেউ তার বাবা মায়ের কাছ থেকে অবহেলা পেয়েছে, বড় হয়ে সে এমন বন্ধু বা জীবনসঙ্গী বেছে নেয় যারা তাকে ঠিক একইভাবে অবহেলা করে। বা যেই মেয়েটি ছোটবেলায় বাবার রাগ আর হিংস্রতা দেখেছে সে বারবার রাগী বা অত্যাচারী পুরুষের দিকেই আকৃষ্ট হয়। হতবম্ব হয়ে? এটা তো পাগলামি। কেউ কেন নিজের জন্য ব্যথা বেছে নেবে? তারা কি কষ্ট পেতে ভালোবাসে? না, তারা মোটেও কষ্ট উপভোগ করে না। তারা সত্যি সত্যিই দুঃখী, তারা জীবন বদলাতে চায়, কিন্তু কোনো এক অজানা শক্তি, যেন কোনো প্রোগ্রামিং, তাদের বারবার সেই পুরনো ব্যথার কাছেই ফিরিয়ে নিয়ে যায়। ফ্রয়েডের নাম দিলেন রিপিটেশন কম্পালশন বা পুনরাবৃত্তির বাধ্যবাধকতা। পুনরাবৃত্তির বাধ্যবাধকতা? কিন্তু এর কারণ কি? মন কি কোনো খেলা খেলছে? ফ্রয়েড ভাবলেন হয়তো মন সেই পুরনো আঘাতের ওপর নিয়ন্ত্রণ বা মাস্টারি পেতে চাইছে। যখন কোনো দুর্ঘটনা হঠাৎ ঘটে মন প্রস্তুত থাকে না, তাই মন হয়তো সেই ঘটনাকে বারবার রিপ্লে করে যাতে সে এবার আর অসহায় শিকার না হয়ে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নিতে পারে। ও, যেমন ডাক্তার বাচ্চার গায়ে সুই ফোটারে, বাচ্চা বাড়ি এসে পুতুলকে সুই ফোটায় ডাক্তার খেলে ভয় কাটানোর জন্য। দারুণ উদাহরণ, কিন্তু সমস্যা হলো এই সৈনিক বা ট্রমা আক্রান্তদের ক্ষেত্রে এই পুনরাবৃত্তি কখনোই থামে না। প্রতিবার তারা আগের মতোই কষ্ট পায়, কোনো নিয়ন্ত্রণ আসে না, বরং তারা আরও ভেঙে পড়ে। তাহলে এর পেছনে কি আরও গভীর কোনো কারণ আছে? ফ্রয়েড বুঝতে পারলেন তিনি মনের এমন এক স্তরে পৌঁছেছেন যা সুখ দুঃখের হিসেব বোঝে না। আমাদের জীবনেও তো পুনরাবৃত্তি আছে, একই রুটিন, একই রাস্তা, এতে একটা আরাম বা নিরাপত্তা আছে। কিন্তু যখন এই পুনরাবৃত্তি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় তখন বুঝতে হবে আমাদের ভেতরের সুখের ইচ্ছার চেয়েও শক্তিশালী কোনো আদিম শক্তি কাজ করছে। বন্ধুরা, আপনারা কি কখনো খেয়াল করেছেন আপনাদের জীবনেও কোনো কষ্টের প্যাটার্ন বারবার ফিরে আসছে কিনা? কমেন্টে আমাদের জানান। এই শক্তি আমাদের অতীতকে আঁকড়ে ধরে রাখতে চায়, পরিবর্তনকে ভয় পায়, আর এই চিন্তা থেকেই জন্ম নিল মনোবিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এক তত্ত্ব। কৌতূহল নিয়ে অধ্যায় 3, আমরা একই ভুল বারবার কেন করি? আচ্ছা, এটা কি শুধু বড় কোনো ট্রমা থাকলেই হয়, নাকি আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও ঘটে? হাসি মুখে, এটা আমাদের সবার জীবনেই ঘটে, খুব সূক্ষ্মভাবে। ধরুন একজন ছাত্র যে সবসময় পরীক্ষার আগের রাতে পড়তে বসে, সে প্রতিবার প্রতিজ্ঞা করে পরের বার শুরু থেকে পড়ব, কিন্তু পরের বারও সে একই কাজ করে। সে জানে এতে টেনশন বাড়বে, রেজাল্ট খারাপ হতে পারে, তবুও সে এই চক্র ভাঙতে পারে না। লজ্জিত হয়ে, এটা তো আমারও হয়। বা ধরুন কেউ বারবার ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে, তারপর আবার সে একই ভুল করে। গুরুত্বপূর্ণভাবে ঠিক তাই ফ্রয়েড বলছেন এই বাধ্যবাধকতা আসে আমাদের অবচেতন মন বা আনকনশিয়াস মাইন্ড থেকে। অবচেতন মন যুক্তি বোঝে না, সে স্মৃতি আর আবেগের ভাণ্ডার। ছোটবেলার কোনো অমীমাংসিত ঘটনা বা দ্বন্দ্ব সেখানে গেঁথে থাকে। একটু বুঝিয়ে বলবেন? আমাদের অবচেতন মন চায় সেই পুরনো অসমাপ্ত গল্পটাকে আবার নতুন করে সাজাতে। সে আশা করে হয়তো এবার ফলাফলটা অন্যরকম হবে, হয়তো এবার আমি সেই ভালোবাসাটা পাবো যা ছোটবেলায় পাইনি। কিন্তু যেহেতু আমরা এটা অজান্তে করি, আমরা আসলে পুরনো নাটকেরই মঞ্চায়ন করি নতুন চরিত্র দিয়ে। ফলাফল সেই একই, ব্যথা আর হতাশা। দীর্ঘ শ্বাস ফেলে, তার মানে আমরা অতীতের বন্দী। যেমন ধরুন কেউ যদি ছোটবেলায় খুব নিয়ন্ত্রণকারী বাবা মা পায়, সে বড় হয়ে বস বা পার্টনার হিসাবেও এমন কাউকে বেছে নেয় যে তাকে নিয়ন্ত্রণ করবে। সায় দিয়ে,
একদম। চেতন মনে সে এটা ঘৃণা করে, কিন্তু অবচেতন মনে সে একটা পরিচিত পরিবেশে আছে। একে বলা যায় কষ্টদায়ক আরাম। পরিবর্তন বা নতুন কিছু তা যতই ভালো হোক, অজানা বলে ভয়ের। তাই মন আমাদের সেই চেনা কষ্টের গর্তেই ঠেলে দেয়। অবাক হয়ে, এমনকি সুখের স্মৃতিও কি আমাদের কষ্ট দিতে পারে? পারে। কেউ যদি তার প্রথম প্রেম ভুলতে না পারে, সে তার পরবর্তী সব সম্পর্কের মধ্যে সেই প্রথম প্রেমের ছায়া খুঁজতে থাকে। সে বর্তমানের মানুষকে ভালোবাসে না, সে অতীতের একটা ভূতকে ভালোবাসে। ফলে সে বর্তমানে কখনোই সুখী হতে পারে না। এটাও এক ধরনের পুনরাবৃত্তি। চিন্তিত হয়ে, এটা তো খুব ভয়ের কথা। আমরা কি এর হাত থেকে বাঁচতে পারি না? এই চক্র ভাঙার উপায় কি? আশার বাণী শুনিয়ে উপায় আছে। প্রথম ধাপ হলো সচেতনতা বা অ্যাওয়ারনেস। নিজেকে বিচার না করে শুধু সাক্ষীর মতো দেখুন। আপনার জীবনে কোন ঘটনা বারবার ফিরে আসছে, কোন প্যাটার্নটা ফিরে আসছে। যখন আপনি এটা দেখতে পাবেন, তখন আপনি অন্ধকারের পুতুল থাকবেন না। আপনি দড়িটা দেখতে পাবেন এবং সেটা কাটার সিদ্ধান্ত নিতে পারবেন। অনুপ্রাণিত হয়ে, অর্থাৎ নিজেকে চেনাটাই আসল মুক্তি। কিন্তু আপনি বলেছিলেন এই ব্যাপারটা আমাদের স্বপ্নেও হানা দেয়। হ্যাঁ, স্বপ্ন, যাকে ফ্রয়েড